নাসের আল খেলাফি এই লোকটার নাম সম্ভবত আমরা ফুটবলের মোটামুটি যারা খবর রাখি সারা বিশ্বের সবাই জানে। একজন বিলিয়নার হিসেবে তার নাম জানি, ফুটবল বিশ্বের অন্যতম ধনী মানুষ, লোকে বলে যে পেট্রো ডলার নিয়ে ইউরোপে ঘুরে বেড়ানো মানুষ নাসের আল খেলাফি। বিশ্বের বড় বড় দলের মালিক, বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস মিডিয়া গ্রুপের মালিক। সব মিলে এই লোকটারে নিয়ে যত পজিটিভ কথা হয় তার চেয়ে নেগেটিভ কথা বেশি হয়। ধনী মানুষ মানেই নেগেটিভ কথা হবে। সেই লোকটা এত ধনী মানুষ, কালকে এই লোকটাকে দেখলাম অসহায়ের মতো কাঁদতেছে, অসহায়ের মতো কাঁদতেছে লুই এনরিকের জড়ায় ধরে। মানে তাদের কান্না তো আমাদের মতো হাউমাউ করে না, কিন্তু ওই যে কান্না ওইটা আমার একটু টাচ করে গেছে। আজকে আসলে নাসের আল খেলাফির কান্নার দিন, আনন্দে কান্নার দিন। গত এক দশকেরও বেশি সময় ধরে এই লোকটা টাকা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে, শুধু টাকা দিয়ে, মানে ডলার দিয়ে, পেট্রো ডলার দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে, কিচ্ছুতে কিচ্ছু হয় নাই। ওই এক বারবার লিগ ওয়ান যেতে, ওইটা লোকেরা বলে যে কৃষকদের লিগ, ফলে ওইটা দিয়ে সে পাত্তা পায় না। কিন্তু যে চেষ্টাটা করছে, গ্যালাক্টিকোস বানানোর চেষ্টা করছে পিএসজিতে, কিচ্ছুতে কিচ্ছু হয় নাই। শেষ পর্যন্ত একটা মেডিওকোর দল নিয়ে একজন জাদুকর এসে তাকে সব জিতায় দিলেন, সব জিতায় দিলেন। প্রথমবারের মতো ট্রেবল জিতলো তারা, ফ্রান্সের মাত্র দ্বিতীয় দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতল। সবচেয়ে বড় কথা যে যখন দলটায় কিছু নাই সেরকম একটা অবস্থা, অপ্রত্যাশিতভাবে তার হাতে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব যে শিরোপাটা, সেটা তুলে দিলেন লুই এনরিকে। এইটা নিয়ে অনেক কাব্য করা যায় এবং আমি সকাল থেকে দেখতেছি অনেক কাব্য হচ্ছে, লেখায় হচ্ছে, ভিডিওতে হচ্ছে, আরো 2-3 দিন হবে বা আরো বেশি সময় ধরে হবে। পিএসজির যে ড্রামাটা, এটা অবশ্যই করতে হবে, কাব্য করার মতোই জিনিস। শুধুমাত্র ফুটবলীয় আসপেক্টে গতকালকে রাতে যা যা ঘটছে এটা নিয়েই তো কয়েকদিন কাটায় দিতে হবে। যে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় ব্যবধানের ফাইনালে জয়, যে ডমিনেশন, অমুক তমুক সব কিছু তো হয়েছে, আমরা সেই সব দিকে না তাকাই। এগুলো করার জন্য যোগ্য যোগ্য লোকেরা আছেন। আমি না এই পুরো ব্যাপারটায় একটা নিয়তির গেম দেখলাম। মানে নিয়তির যে কি খেলাটা খেলতে পারে মানুষকে নিয়ে, কোনো একটা দলকে নিয়ে বা কোনো একটা স্পোর্টস নিয়ে, সেই খেলাটা দেখলাম। এই 2014-15 সাল থেকে একটা লোক আমার একেবারে অন্তরে গেঁথে আছে। এই লোকটাকে এবং এই পিএসজিকে নিয়ে কি খেলাটা খেললো নিয়তি, সেই খেলাটার পরিণতি আজকে সেই লুই এনরিকের হাতে আরেকটা ট্রফি। এবং সবচেয়ে বেশি যে মানুষটার কথা হচ্ছে, যে বাচ্চাটার কথা হচ্ছে, সেই জায়গাটায় নাই, সেই পৃথিবীতে নাই। আমাদের জানা 9 বছর বয়সে যে এনরিকেরে ছেড়ে এই পৃথিবীরে ছেড়ে চলে গেছে, সেই জানারে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে কি কাকতালীয় সব মিল, কি কাকতালীয় সব মিল। সেই জায়গায় জানা নাই, শুধু সব আছে, জানা নাই। তা আজকে নিয়তির খেলাটা নিয়ে একটু গল্প করি, যে নিয়তি কি ড্রামাটা করলো সেই 2014 থেকে আজকে এই 2025 পর্যন্ত, এই 10 বছর কি খেলাটা দেখাইলো। দেখেন, লুই এনরিকের মুখটার দিকে আমার তাকালেই সবসময় মনে হয় গত 10 বছর ধরে, স্পেশালি জানা মারা যাওয়ার পর থেকে, আমার মনে হয় যে এই লোকটা কেন লড়াই করতেছে এটা বোঝা খুব কঠিন। মানে জানা ওনার কাছে এমন একটা ছিল, ওনার তো আরো 2টো ছেলে মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কিন্তু জানাকে ছাড়া উনি কোথাও যেতেও পারতেন না। সেই যে যখন বার্লিনে বার্সেলোনা ট্রফি জিতল, তখন ওনার সঙ্গে একটা মানুষ ছিল ফ্যামিলি থেকে, জানা ছিল, বাকিরা ছিল ওখানে। কিন্তু ওই বার্সেলোনার পতাকা নিয়ে জানা দৌড়াচ্ছে, এনরিকে তারে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটার ওপরে বসাচ্ছে, আবার দুজনে ফুল ছোড়াছুড়ি করতেছে। সবচেয়ে বড় কথা, বার্লিনে একটা মহা কাজ করছিল এনরিকে, খুব প্রতীকীভাবে বার্লিনের মাঠে বার্সেলোনার একটা পতাকা পুঁতে দিয়ে আসছিল। ওই পতাকাটা নিয়ে আসছিল হচ্ছে জানা, এনে বাবার হাতে দিচ্ছে, বাবা পতাকাটা পুঁতছে, পাশে জানা দাঁড়ায় আছে। জানা দাঁড়ায় থাকার ভঙ্গিটা দেখছেন, ছবিটা দেখেন যে ওর দাঁড়ায় থাকার ভঙ্গিটা কি, মানে কোনো সাধারণ ভঙ্গি না। মনে হয় যে ঈশ্বরের দিয়ে পাঠাইছে যে তুমি এখানে গিয়ে তোমার বাবার প্রাউডটা বাড়ায় দিয়ে আসো। মানে একদম ওই যে রোনালদো আছে না, এখানে আমার রোনালদোর কথাটা মনে পড়তেছে। ওর দুটো পায়ের পজিশন দেখেন, মনে হয় রোনালদো গোল করার পরে যে একটা আভিজাত্য নিয়ে দাঁড়ায়, ওই আভিজাত্য নিয়েও বাবার ফ্ল্যাট পোতা দেখতেছে। সেই জানা নাই। এবং এনরিকের এই জীবনটাই এই ট্র্যাজেডি এবং এই যে ক্রাইসিস, এইটা করতে করতেই লোকটা আজকে এখানে আসলো। অন পেপার আজকে তো এনরিকে গার্দিওলারে ছুঁয়ে ফেললেন, তার বন্ধু গার্দিওলারে ছুঁয়ে ফেললেন, যে পৃথিবীর মাত্র 2জন কোচ ভিন্ন ভিন্ন 2টো ক্লাবের হয়ে ট্রেবল জিতছে। তার ভিতরে একজন গার্দিওলা আগে থেকেই এটা হয়ে আছে, সে সিটি আর বার্সার হয়ে কাজটা করছে, আর আজকে এনরিকে সেই কাজটা করলেন বার্সা এবং পিএসজির হয়ে। তো সেই জায়গাটায় আমি যদি গার্দিওলা আর এনরিকের তুলনা দিয়ে শুরু করি, যে গার্দিওলা সারাটা জীবন না ফুলের বিছানা পাইছেন। গার্দিওলার জীবনে
কখনো আসলে ওই প্রতিকূলতাটা সামলাতে হয় নাই, কখনো ওই ঘৃণা দেখতে হয় নাই, ক্রাইসিস দেখতে হয় নাই, যখন যা চাইছেন হাতের কাছে তাই পাইছেন। কিন্তু উল্টো দিকে আপনি যদি তার বন্ধু এনরিকের কথা ভাবেন, সে তার জীবনে কখনোই ফুলের বিছানা পেল না, বেশিরভাগ সময় কাটার খোঁচা পাইছে। আমরা তারে কিউল হিসাবে জানি, বার্সেলোনার মানুষ হিসাবে জানি, কিন্তু সে কিন্তু কাতালান না, তার জন্ম হচ্ছে জিওনাতে। এবং সে আসলে কোনো একটা নির্দিষ্ট ক্লাবে খেলোয়াড়ি জীবনে কমিটেডও ছিল না। মানে কমিটমেন্টের কথা বলতেছি না, মানে কোনো একটা নির্দিষ্ট ক্লাবের হয়ে গার্দিওলা যেমন বার্সেলোনার প্রোডাক্ট, বার্সেলোনাতেই সারা জীবন কাটাইছে, ওখানেই কোচিং করছে, ওখান থেকেই তার উত্থানটা হয়েছে। কিন্তু এনরিকে বার্সায় আসার আগে, খেলোয়াড় হিসেবে বার্সায় আসার আগে সে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাও জিতে আসছে। এবং রিয়াল মাদ্রিদের মজার ব্যাপার হচ্ছে কি, জিওনা তো কাতালান অঞ্চলের একটা প্রদেশ, ফলে জিওনার লোকেদের রিয়াল মাদ্রিদে ওই রকম ওয়েলকামিং পরিবেশ নাই। ফলে রিয়াল মাদ্রিদে তাকে ওই কাটার খোঁচার মধ্যেই জীবনযাপন করতে হয়েছে। কখনো সে রিয়াল মাদ্রিদের লোক হইতে পারে নাই, কখনো তারে মাদ্রিদ ভক্তরা একজন মাদ্রিদিস্তা হিসাবে নেয় নাই। সেই জায়গা থেকে সে চলে আসছে, চলে এসে সে বিশ্বের মাত্র অল্প কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যে এল ক্লাসিকো দু সাইডেই খেলছে। মানে রিয়াল মাদ্রিদ থেকে এসে বার্সেলোনায় আসে, বার্সেলোনায় এসে গার্দিওলার সঙ্গে দুর্দান্ত জুটি করছে, অ্যাটাকিং মিডফিল্ডে সে একটা অবিশ্বাস্য খেলোয়াড় ছিল। এবং ওই সময় আবার সে বার্সেলোনারেও লা লিগা জিতেছে। তা খেলোয়াড় এনরিকে সম্পর্কে একটা জিনিস এটা খুব ভালো বলেন রাইকার্ড, যে এনরিকে শুধু গোল পোস্ট সামলায় নাই কখনো, আর হচ্ছে একেবারে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে কখনো আমি তারে রোল প্লে করতে দেখি নাই। এ দুটো পজিশন ছাড়া সব জায়গায় এনরিকে খেলছে। বিশ্বাস করেন আসলেই তাই, সে একদম লেফট ব্যাক রাইট ব্যাক দুই জায়গায় খেলছে। মানে একটা অ্যাটাকিং মিডফিল্ডার সে কোথায় খেলে নাই, মাঠে সব জায়গায় খেলছে এবং সব জায়গায় সাকসেস পেয়েছে। রাইকার্ড বলেন যে পৃথিবীর সর্বকালের সেরা অলরাউন্ডার যদি কাউরে বলতে হয় বেকেনবাওয়ার না, আমি বলবো সেটা লুই এনরিকে। ওকে ফাইন, আমরা সেই জীবনটা খুব একটা দেখি নাই, দর্শক হিসাবেও দেখি নাই, কিন্তু আমরা যেটা দেখছি, গার্দিওলা ছেড়ে যাওয়ার পরে টিটো সামলালেন বার্সেলোনা। ওই সময় বার্সেলোনা একটা ক্রাইসিসে পড়ে গেল, টিটোও মারা গেলেন। মানে কি সব ট্রাজিক ঘটনা ঘটে, কি সব ট্রাজিক ঘটনা ঘটে। তখন এনরিকে, যার কোচিং শুরু হয়েছিল বার্সেলোনা বি দল দিয়ে, তখন এই পরিস্থিতিতে দল সামলানোর জন্য বার্সেলোনাতে ডেকে আনা হলো হচ্ছে এনরিকেকে, এবং সে কাজটা করলেন জুবি জারেত্তা। জুবি জারেত্তা আপনারা জানেন দীর্ঘদিন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ছিলেন, এবং বার্সেলোনার ওই সময়ের যত বড় বড় মহাকাব্যিক ব্যাপার স্যাপার এটার নেপথ্য নায়ক জুবি জারেত্তা ছিলেন। আমরা যারা একটু বেশি বার্সেলোনা ফলো করতাম তাদের কাছে জুবি জারেত্তা খুব পরিচিত চরিত্র ছিল। খেলোয়াড় হিসেবে অত বড় কিছু ছিল না, কিন্তু বার্সেলোনার বিল্ডিংয়ে অনেক ভূমিকা রাখছে। তো সেই এনরিকেরে নিয়ে আসছে, সে আবার এনরিকের টিমমেটও ছিল। এবং এনরিকে আসার পরে শুরুতে যেটা ঘটলো, আমরা না ভিনি ভিসিভিডি দেখতে দেখতে অভ্যস্ত এবং এটা লিখতে লিখতে অভ্যস্ত। আমি দেখি আজকাল লোকজন খুব সহজে লিখে ফেলে যে গার্দিওলা টিটোর যে উত্তরসূরিতা এটা জাস্ট ধরে রাখছে এনরিকে। মানে কত বড় দুর্বল একটা কথা, কত বড় দুর্বল একটা আন্ডারস্ট্যান্ডিং এনরিকে যে অবস্থায় এসে পেলো বার্সেলোনারে। এলোমেলো একটা অবস্থা, এলোমেলো একটা অবস্থা, বাইরে থেকে যত বোঝা গেছে তার চেয়ে খারাপ অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল এনরিকের পরে। কার্যত সে খেলোয়াড়দের সমর্থনই পাচ্ছিল না। ড্রেসিং রুমে মেসি থেকে শুরু করে মেসি নেইমার কেউ তার পাশে ছিল না। ওই সময়টায় বার্সেলোনার গ্রুপিংটা চরম আকার ধারণ করছে। এখন কিছু ফ্যাক্ট আছে যেগুলো বলতেও আসলে একটু কষ্ট লাগে। ওই সময় বার্সেলোনার যে সিনিয়র গ্রুপটা তারা চাচ্ছিল, মানে পোলরা চাচ্ছিল যে জুবি জারেত্তারে সরায় দেওয়া হোক স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে, তাদের একটা আলাদা পছন্দ ছিল। যাই হোক, সেই সব পলিটিক্যাল আলাপে না যাই বাজে একটা অবস্থা ছিল, ড্রেসিং রুম কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারতেছিল না। এবং সেই সময় এনরিকে দায়িত্ব নেওয়ার পরে কোনো একটা ফেজে এরকম একটা অবস্থা হলো যে বার্সেলোনা টানা 5 ম্যাচ জেতে নাই, ড্র করছে বা হারছে। মানে মাঝ পথেই এনরিকের চাকরি চলে যায় এরকম অবস্থা। এনরিকের গেল না, গেল জুবি জারেত্তার। জুবি জারেত্তারে স্যাক করে দেওয়া হলো। এখন এনরিকে কি করবে? এনরিকে যেটুক যে টিমের উপরে কন্ট্রোল ছিল এটুক তো জুবি জারেত্তার বন্ধু হিসাবে, এবং জুবি জারেত্তা কিন্তু খুব পাওয়ারফুল ছিল, প্রচন্ড পাওয়ারফুল ছিল, তার কথার এদিক ওদিক হইতে পারতো না। সে যদি খেলোয়াড়দের গিয়ে বলতো যে তোমার কোচ হিসাবে ওর অবিডিয়েন্ট হইতে হবে, খেলোয়াড়রা ওইটা মেনে নিত। যদিও একটা লম্বা সময় পর্যন্ত অভিযোগ করা হতো, বাইরের লোকজন অভিযোগ করতো যে মেসি আর জুবি জারেত্তা বার্সেলোনা চালায়, কিন্তু আসলে সব কিছু তো বদলায়। আপনি কোনো কিছু ওই রকম ফিক্সড ধরে নিতে পারবেন না যে সারা জীবন বোধহয় জুবি জারেত্তার মেসির ওই জুটিটা থেকে গেছে, থাকে নাই। ওই সময়টা সম্পর্ক ভালো ছিল না, ফলে জুবি জারেত্তা স্যাক হলো। স্যাক হওয়ার পরে এনরিকে টিমের উপরে কন্ট্রোল আনা আরো কঠিন হলো। এনরিকে যেটা করলো, টিমকে নিয়েই বসলো। টিমকে নিয়ে বসে দেখেন, এর আগ পর্যন্ত বার্সেলোনার নিয়ে সবচেয়ে বড় একটা টেকনিক্যাল অভিযোগ ছিল যে অর্থহীন পাসিং, অর্থহীন পাসিং। এই জিনিসটা গার্দিওলার সময় থেকেই শুরু হয়েছিল অভিযোগটা,
অভিযোগটা, দুর্ভাগ্যক্রমে অভিযোগটা টিটোকেও হজম করতে হয়েছে। যে টিটো যদিও ওই অর্থহীন পাসিং করেই, সো কল্ড অর্থহীন পাসিং করেই শতাধিক পয়েন্ট, 100 পয়েন্ট পাইছিল বোধহয়, 100 পয়েন্ট নিয়ে লিগ জিতছে, স্টিল লোকজনের একটা অভিযোগ ছিল যে বার্সেলোনা যত গোলের জন্য যায় তার চেয়ে বেশি নিজেদের ভিতর পাস করতে পছন্দ করে। মানে টিকে টাকাটারে তারা খুব আক্ষরিক অর্থে নিয়ে নিয়েছিল, যাবে ইনিয়েস্তা মেসি এরা সামনে বসে এরকম এরকম করবে। এই যে পোস্টে শুট করার প্রবণতাটা কম, এটা তো মারাত্মক ছিল স্পেনের ক্ষেত্রে। স্পেনের এই অভিযোগ দেলবস সামলাইতে সামলাইতে বাজে অবস্থায় গেছিল যে স্পেনে ওরা গোলই করে না, এবং বিশ্বকাপও তো জিতলো গোল না করেই। সেই জায়গাটায় মেসি ওই রকম একটা অবস্থায়, যখন জুইজারের তার চাকরি গেছে, তার রেজাল্ট ভালো হচ্ছে না, সে মেসি নেইমার এদেরকে নিয়ে এনরিকে বসলো এবং দলে ওই সময় সুয়ারেজ যুক্ত হলো। সে আসলে ট্রাডিশনালি সে বললো যে ভাই আমরা টিকিটাকা খেলবো, বার্সেলোনাকে আমি কোনোভাবে পাসিং ফুটবল থেকে বের করে আনতে চাচ্ছি না, এটা পৃথিবীর কেউ পারবেও না, কারণ কাতালানদের ব্লাডেই আছে হচ্ছে পাসিং, পাসিং প্রেসিং এগুলো আমাদের ব্লাডে আছে, কিন্তু এগুলারে রেখে আমরা ক্লাসিক 4-3-3 খেলবো। শুরুতে 4-3-3 খেলবো, প্রয়োজনে 4-4-2 খেলবো, মানে ক্লাসিক ফরমেশনে খেলবো। শুরুতে একটু আপত্তি করলেও একসময় মেসি নেইমার সুয়ারেজ সহ পুরো দল এটা মেনে নিল যে ওকে আমরা একটা মিশন নেই যে আমরা একটু ট্র্যাডিশনাল, বাট ট্র্যাডিশনাল টিকি টাকা খেলবো, মানে ট্র্যাডিশনাল ফুটবলে টিকি টাকা যোগ করবো। এবং সেই যে শুরু হলো, এরপরে সে দ্রুত গার্দিওলার রেকর্ড ছুঁয়ে ফেললো। গার্দিওলার টানা 12 ম্যাচ জয়ের বোধহয় রেকর্ড ছিল, বা টানা 11 ম্যাচ, ফরগেট ইট, যাই হোক রেকর্ডটা ছুঁলো। এবং তারপরে কি কি হলো তো আপনারা দেখলেন। একদিকে এমএসএন তাদের ক্যারিয়ারের, মানে মেসি সুয়ারেজ নেইমার তাদের ক্যারিয়ারের সোনালি সময়টা পাইল এনরিকের হাতে, এবং মানে তারা তো রেকর্ডের পর রেকর্ড করতে থাকলো। দেখেন মেসি রোনালদো উপস্থিত লা লিগায়, সেই অবস্থায় সর্বোচ্চ গোলদাতা হচ্ছে সুয়ারেজ। মানে আপনি তাহলে চিন্তা করেন যে এনরিকে কিভাবে জিনিসটা সাজাচ্ছে, এবং রেজাল্টও হাতে নাতে আসলো। প্রথম বছরে ট্রেবল, দ্বিতীয় বছরে ডাবল, ট্রেবলটা হলো না, দ্বিতীয় বছর আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলো না। সেই ট্রেবলের চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু এখনো পর্যন্ত বার্সেলোনার শেষ চ্যাম্পিয়ন্স লিগ, স্বাভাবিকভাবেই এনরিকেরও এটা শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়। এবং ওখান থেকেই আসলে নিয়তির গেমটা শুরু হলো, ওই যে 2014-15 কথা বললাম, 2014-15 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল বার্লিনে, সেই পতাকা পোতা, সেই জানারে নিয়ে যাওয়া। এরপরে সে বার্সেলোনা যে ছাড়লো, বার্সেলোনা ছেড়ে স্পেন দলে যোগ দিল। স্পেন দলে কিছু করে ওঠার আগেই অ্যাকচুয়ালি তার মেয়েটা মারা গেল। ও দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগতেছিল। এইটা পুরো স্পেনের জন্য একটা ধাক্কা ছিল, কারণ জানা শুধু এনরিকের মেয়ে ছিল না। দেখেন আজকে বাংলাদেশে বসে আমি কথা বলতেছি কোথায় পিএসজির জয় নিয়ে কথা বলবো বেশি, কিন্তু জানারে নিয়ে কেন কথা বলতেছি, কারণ জানা আমাদের খুব পরিচিত একটা মেয়ে ছিল। আমরা যারা ওই সময় রেগুলার খেলা দেখতাম, আপনারাও যারা খেলা দেখতেন, জানাকে আপনারা মিস করবেনই। প্রায় প্রত্যেকটা ম্যাচের পর যেটুকু সময় লাইভ চলতো, ম্যাচের পর তো লম্বা সময় লাইভ চলতো না, ওটুকু সময় এনরিকের মেয়ে, ওই পিচ্চি মেয়ে মাঠ জুড়ে দৌড়াদৌড়ি করতো। আরও কয়েকজনের বাচ্চা কাচ্চা আসতো। আর এটা বার্সার মোটামুটি ট্র্যাডিশন যে কোচরা, খেলোয়াড়রা অনেকেই বাচ্চা নিয়ে আসে মাঠে, তারা দৌড়াদৌড়ি করে। তার মধ্যে জানা ছিল সবচেয়ে কমন ফেস, জানা থাকবেই। বিশেষত শিরোপা উৎসব হলে, ওর বাপ তো ইয়েতে এসে বার্সায় এসে একের পর এক শিরোপা জিতছে, শিরোপা উৎসব হইলে জানা সেখানে আসে। জানা হইচই করতেছে, সবার কাছে যাচ্ছে, সবার কোলে উঠতেছে, কারো হাত থেকে পতাকা নিচ্ছে, কোথাও পতাকা নিয়ে দৌড়াচ্ছে, কোথাও কারো গায়ে ফুল ছুড়ে দিচ্ছে। মানে জানা বার্সেলোনার একটা প্রতীকে পরিণত হলো। আমরা জানি যে জানা আসবে, আজকে ম্যাচ জিতলেই জানাকে দেখা যাবে এই দুষ্টুমি করতে। এবং এনরিকেও যে ওই মেয়ের সঙ্গে দৌড়াচ্ছে, এনরিকেরও একটা পাগলামি ছিল, মেয়ের সঙ্গে সারা মাঠ দৌড়ায় বেড়াচ্ছে। তারপরে ওই যে ফুল নিয়ে ইয়ে করতো, ওই ফুলগুলো নিয়ে বাপ মেয়ে একজন আরেকজনের ছুড়ে দিচ্ছে, এই করতেছে। ফলে জানার মৃত্যুটা একটু আগে থেকেই জানা ছিল যে ও ক্যান্সারে ভুগতেছে, এবং দুরারোগ্য একটা ক্যান্সার। সারা ইউরোপের সেরা চিকিৎসকরাও এটা ট্রিটমেন্ট করতে পারেন নাই। শেষ পর্যন্ত জানা মারা গেল, এনরিকে আসলে নিজের দরজার আড়ালে নিয়ে গেলেন। এনরিকে কারোর সঙ্গে যোগাযোগ করতেন না, শুধু স্প্যানিশ ফেডারেশনে জানাছিলেন যে আমার দ্বারা সম্ভব না, আমি আর ফুটবলে নাই, ফুটবল আর আমার টানে না। 5 মাস টানা এনরিকে কারোর সঙ্গে যোগাযোগ করেন নাই, মোবাইল বন্ধ করে রাখছিলেন, সোশ্যাল মিডিয়ায় কখনোই এনরিকে খুব অ্যাক্টিভ না, তারপরেও একদম সব বাদ, ফুটবল থেকে বাদ চলে গেছিলেন। একটা ঘটনা তাকে আবার ফুটবলে ফিরে আনলো। একদিন উনি বাইরে থেকে হাঁটাহাঁটি করে রুমে আসছেন, এসে দেখেন যে ওনার যে বসার রুম, ওখানে জানার একটা বড় ছবি ছিল, ওই ছবিটা কে যেন সরায় ফেলছে। উনি একটু রেগে গেছেন যে কে সরালো আমার রুম থেকে জানার ছবি, কে সরালো। ওনার মা আসছেন,
এসে বলছে যে লুইস আমি সরাইছি, আমি জানার ছবি এখান থেকে সরাই দিছি। তো ও বলতেছে কেন মা, জানার ছবি এখান থেকে সরাই দিলে কেন? তো বললো তুমি তো সবসময় জানারে নিয়েই আসো, তুমি রুমে ঢুকলে জানার ছবির দিকে তাকায় বসে থাকো, জানার সঙ্গে একা একা কথা বলো, জানারে বলে যাও, বাইরে হাঁটতে গেলে ইভেন গাড়ি নিয়ে বেরোলেও জানারে বলো তুমি যাবে নাকি, তুমি তো অবসেসড হয়ে যাচ্ছ, এই জন্য জানার ছবি সরায় রাখছে। তা বললো, এনরিকে বললো যে না মা, আমি আসলে বাকিটা জীবন জানাকে নিয়েই বাঁচতে চাই, আমি যা করবো জানা আমার সঙ্গে থাকবে। জানা মারা গেছে কি হয়েছে, আমার একবারও মনে হয় না জানা মারা গেছে, আমার প্রতিটা পদক্ষেপে যে বাইরে হাঁটতে যায় আমার মনে হয় জানা আমার সঙ্গে হাঁটতেছে। তখন মা বলল যে দেখো, একটা শর্তে জানার ছবি আমি তোমার রুমে ফিরাই দিতে পারি, যদি তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাও। তুমি যে বললে না যে জানা সবসময় তোমার সঙ্গে থাকে, তো তুমি ফুটবল মাঠে ফেরো, জানাকে নিয়েই ফেরো, জানা তোমার পাশে প্রেস কনফারেন্সে বসে থাকবে, জানা তোমার পাশে ডাগ আউটে দাঁড়ায় থাকবে, জানা তোমার সঙ্গে সেলিব্রেশন করবে। তখন এনরিকে সিদ্ধান্ত নিলেন এটা। এনরিকে পরে একটা ইন্টারভিউতে বলছেন উনি সাধারণত জানারে নিয়ে বেশি কথা বলতে চান না প্রকাশ্যে, তারপরেও একটা ইন্টারভিউতে বলছিলেন যে এইভাবে উনি জানারে নিয়ে আবার মাঠে ফিরছেন। এটা সত্যি যে স্পেনে যখন আবার জয়েন করলেন তারপরেও তেমন কিছু করতে পারেন নাই। এই 2022 বিশ্বকাপেও তো বোধহয় 16 থেকে বাদ পড়লেন, মানে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়লেন। মানে স্পেনে ওটা জমতেছিল না, স্পেনে হচ্ছিল না। এবং এটাই আসলে আমার ধারণা নিয়তির প্ল্যানিং ছিল, যে ওই যে জানারে নিয়ে মাঠে যাবে এনরিকে, এটা অন্য কোনো জায়গায় একটা মহাকাব্য লিখতে যাবে। ঠিক এই সময়টায় এনরিকেকে বেছে নিলেন ওই খালেফি। খালেফি বললেন যে তুমি দলটার দায়িত্ব নাও। তখন এনরিকের হাতে কি আছে, এর আগের বছরগুলোতে কে কে ছিল পিএসজিতে আপনি চিন্তা করেন। খালেফি এই দলটার দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম বড় তারকা হিসেবে আনছিল রোনালদিনোরে। সেই থেকে শুরু করে এই দলে কে না খেলছে, ডি মারিয়া, রামোস, অমুক তমুক, শেষ পর্যন্ত তো আমি বলি যে একটা পিএসজি গ্যালাক্টিকোস হয়েছিল। ওখানে ফ্রন্ট লাইনে 3 খেলোয়াড় হচ্ছে নেইমার, এমবাপ্পে আর মেসি। তখনকার সময় পৃথিবীর সবচেয়ে বড় 3 তারকা একার ফ্রন্টে। এরপরে পেছনে হাকিমি, তারপরে মাঝখানে ওই পেছনে তার সামনে রামোস, পুরো মাঠ জুড়ে তারকা, মানে আক্ষরিক অর্থে গ্যালাক্টিকোস। কি করছে, লিগ ওয়ান জেতা ছাড়া কিচ্ছু হয় নাই, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই। সেই ফার্মার্স টিম খেতাব নিয়ে তাদের চলতে হচ্ছে। শেষ পর্যন্ত খেলাপিও হাল ছেড়ে দিলেন। খেলাপি সম্ভবত ভাবছিলেন যে আর কিছু হবে না। এর মধ্যে বেনিন স্পোর্টস করছেন, বেনিন স্পোর্টস দিয়ে ওয়ার্ল্ড স্পোর্টস মিডিয়া ডমিনেট করে ফেলছেন। আমার কেন যেন মনে হয় খেলাপি তো টেনিস খেলোয়াড় ছিলেন, প্রফেশনাল টেনিস খেলোয়াড় ছিলেন কিন্তু, এবং কাতারের ইতিহাসের সেকেন্ড বেস্ট টেনিস খেলোয়াড় খেলাফি। যদিও শেখ বংশের মানুষ, শেখ মানুষ, তারপরেও মানে নিজে প্রফেশনাল খেলোয়াড় ছিলেন। কিন্তু আমার মনে হয় উনি হাল ছেড়ে দিয়েছিলেন যে আমার পিএসজি দিয়ে আর কিছু হবে না, অন্য কোনো দল কিনতে হবে, অন্য কিছু করতে হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ফলে সেটা তার পক্ষে সম্ভব ছিল। ওই হাল ছেড়ে দিয়ে এনরিকের হাতে টিমটা দিচ্ছিলেন, তুমি তোমার মতো করে গোছাও, আর গ্যালাক্টিকোস করতে হবে না, যে আরে পাও তারে নাও। আচ্ছা বলেন, যাদের দিকে এনরিকে টিম বানালো এদের কয়জন রে আপনি চেনেন? আপনি হয়তো চিনতে পারেন, আমি তো বেশিরভাগই চিনি না, বেশিরভাগই চিনি না। হাকিমি ছাড়া খুব ভালো করে চিনি এরকম তেমন কেউ নাই এই দলে। সামনে দেখলাম 2টা বাচ্চা খেলতেছে যাদের বয়স 18-19। এনরিকে কোত্থেকে এদের জোগাড় করলো? এবং এই একটা আন্ডার রেটেড টিম, একটা ফার্মার্স টিম, সেই টিমটারে দিয়ে সে শেষ পর্যন্ত সেই জিনিস ঘটায় ফেললো যে জিনিসের জন্য খালেফি এতদিন বিলিয়ন ডলার খরচ করছে, কোনো রেজাল্ট আসে নাই। সেই জিনিস অ্যাট লাস্ট একটা মিডিওকোর টিম দিয়ে, খুবই মিডিওকোর একটা টিম দিয়ে এনরিকে ঘটায় ফেললো। অবশ্যই কৃতিত্বটা সবচেয়ে বেশি খেলোয়াড়দের। খেলোয়াড়রা মাঠে খেলে, তারা গোল করে, 5টা গোল তো আর একটাও এনরিকে করে দেয় নাই, এই 5টা গোলই হাকিমিরা করছে। হাকিমি সম্ভবত এবার চ্যাম্পিয়ন্স লিগে একটা রেকর্ড করছেন। আমি প্রথম আলোতে দেখতেছিলাম যে বিশ্বের প্রথম ডিফেন্ডার যিনি চ্যাম্পিয়ন্স লিগে 9টা গোলে অবদান রাখছেন। হাকিমি যে কি খেললো রে ভাই সিজন জুড়ে, ফলে খেলোয়াড়দের অবদান তো ছোট করার কোনো সুযোগই নাই। কিন্তু এই যে বললাম নিয়তির একটা খেলা আছে, সেই খেলাটা হচ্ছে এনরিকে ম্যাজিক। এনরিকে যে ফুটবলটা ওদের দিয়ে খেলান, ইট ওয়াজ বিউটিফুল। আমি তো আর পেজের খুব বেশি ম্যাচ দেখি নাই, ফাইনালের আগে এইভাবে 90 মিনিট দেখিই নাই। কিন্তু এই যে ডমিনেশন, এই যে ছিঁড়ে ফুড়ে ফেলা, ইন্টার মিলান, আমি তো মানে হওয়া উচিত ছিল আমার ইন্টার মিলানের সাপোর্টার। দেখেন মাঠে ট্রফি নিয়ে ঢুকছে কে কে, আমাদের জানেতেই ট্রফি নিয়ে ঢুকছে। ইন্টার মিলানের ক্যাপ্টেন কে, আমাদের লাউতারো। সেই জায়গায় আমার তো ইন্টার মিলানেই থাকার কথা ছিল অ্যাজ এ আর্জেন্টাইন সাপোর্টার, কিন্তু আমি থাকতে পারি নাই। আমি এনরিকের পাশেই ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে এনরিকের আশেপাশে জানা বসা আছে, ওই ঘটনাটা আজকে আবার রিপিট হবে। নিয়তি আজকে এই মিউনিকে, সেই জার্মানির একটা শহরে ওই ইতিহাস ফিরাবে, এবং তাই হলো।
পুরো মাঠ সেলিব্রেট শুরু করলো এবং দর্শকরা দেখেন দর্শকরা কত রোমান্টিক সেই দর্শকরা একটা বিশাল পতাকার মতো ওটাকে কি বলে টিফো সেইটা খুলে ধরলো, সেটার উপরে সেই দৃশ্যটা আঁকা যেখানে আমাদের এনরিকে পতাকা পুঁততেছে, পাশে জানা দাঁড়ায় আছে এবং তাকে কে একটা গেঞ্জি এনে দিল, একটা টি শার্ট এনে দিল, ওইটাও এনরিকে জানে না কে দিল, সেই টি শার্টের উপরে কার্টুনের মতো করে সেই দৃশ্যটা আঁকা। মানে পুরো জায়গাটায় স্রষ্টা, ভক্তরা, দর্শকরা, সমর্থকরা সবাই মিলে ওই রিক্রিয়েট করতে চাচ্ছে, ওই সময়টা রিক্রিয়েট হচ্ছে। এবং শেষ মুহূর্তে ট্রফি নিয়ে যখন ছবি তুলতেছে এনরিকে, তখন শুধু আমি না, এই পৃথিবীর শত কোটি মানুষ দেখতে পাচ্ছিল যে জানা ওইখানে দাঁড়ায় আছে। ম্যাচ শেষে খুব অল্প কথা বলছেন এনরিকে, তার মধ্যে একটা কথা বলছেন যে জানার আমার পাশে থাকার জন্য আমার ট্রফি লাগে না, জয় লাগে না, বরং আমি যেদিন হেরে যাই ওই দিন আমি জানার উপস্থিতি বেশি টের পাই। কিন্তু এইটা সত্যি যে আজকে সারা পৃথিবী জানার প্রতি যে অ্যাফেকশনটা শো করছে, পিএসজি সাপোর্টাররা, মিউনিকের লোকজন, ইভেন মিলানের লোকজন জানার প্রতি যে অ্যাফেকশন শো করছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার মনে হয়েছে আমি ফুটবলে ছাড়াই গেছি, জানা ফুটবলের উপরে উঠে গেছে, মানুষ ফুটবলের উপরে উঠে গেছে। তারা আমার মেয়েকে আর আমার মেয়ে হিসাবে দেখতেছে না, তারা ফুটবলের প্রতীক হিসাবে দেখতেছে। তারা আজকে পুরো পৃথিবী সেলিব্রেট করতেছে জানার জন্য, সবাই বলতেছে জানা ইটস ফর ইউ, জানা ইটস ফর ইউ, এই যে মানুষ স্লোগান দিচ্ছে, এইটা আমার বেশি অভিভূত করছে। আমার জানা কখনো আমার ছেড়ে যায় নাই, আমি জানি যে জানা আমার পাশে দাঁড়ানো আছে। জানা আমার জয়ের সময় থাকে, পরাজয়ের সময় বেশি থাকে, ওকে নিয়েই আমি বাসায় যাই, ওকে নিয়েই আমি ট্রেনিং আসি, ও আমার পাশে সব সময় থাকে। কিন্তু আজকে পুরো পৃথিবী যেভাবে জানারে সেলিব্রেট করতেছে, অসাম। দেখেন আজকে আমি যে থাম্বটা করছি, আমি থাম্বে সাধারণত অন্যের বানানো ছবি ইউজ করি না, নিজে টুকটাক যা গ্রাফিক্সের কাজ পারি তাই দিয়ে থাম্ব বানাই। আজকে এই যে ছবিটা থাম্বে ইউজ করছি, এই ছবিটা ইউজ না করে পারলাম না, কে করছেন জানি না, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি মনে হয়েছে যে আমি এই দৃশ্যটা দেখছি। আপনি যে দৃশ্যটা এখানে তৈরি করছেন গ্রাফিক্স দিয়ে, যে এনরিকে পিএসজির পতাকা পড়তেছে, পাশে ঠিক একই ভঙ্গিতে জানা পিএসজির টি শার্ট পরে দাঁড়ায় আছে, আমি এই দৃশ্যটা দেখছি। জানেন, এই দৃশ্যটা আমি ম্যাচের পরে দেখছি, ঘটুক বা না ঘটুক আমি দেখছি। আমি একা দেখছি, আমার ধারণা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখছে বলেই তো আপনি এই জিনিসটা ক্রিয়েট করতে পারছেন। আমি নাম না জানা সেই গ্রাফিক্স ডিজাইনারের কথা বলতেছি, আপনি এই জিনিসটা ক্রিয়েট করছেন তো দেখছেন বলেই। আজকে সবাইয়ের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। জানার জন্য এই অপরিসীম, এইটা আসলে শুধু একটা জানার গল্প না। ফুটবল যে সবসময় আমরা বলি যে ফুটবল ইজ মোর দ্যান লাইফ, ফুটবল ইজ নট অনলি এ স্পোর্টস, এটা মোর দ্যান লাইফ। আজকে এটা প্রুভ হয়ে গেল, আজকে মিউনিকে শত শত হাজার হাজার মানুষ গ্যালারিতে প্রুভ করে ফেললো যে তারা ফুটবলের জীবনের চেয়ে বড় কিছু হিসাবে দেখেন। সেই জিনিসটা আজকে সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। এই যে নিয়তির খেলা, এই যে ফুটবল ইজ মোর দ্যান লাইফ, এই জায়গাটায় আমরা থাকতে চাই। আমরা এই ছোটোখাটো প্রতিদ্বন্দ্বিতা, ছোটোখাটো জয়, ছোটোখাটো গোল, শুধু এগুলো নিয়ে থাকতে চাই না, এই জীবনের চেয়ে বড় কিছু নিয়ে ভাবতে চাই। জানা মা, তুমি ভালো থেকো, তোমার বাবা তো তোমার জন্য আরেকটা কিছু জিতছে নিশ্চয়ই। খারাপ সময়টা যেটা বলছে তোমার বাবা, যে খারাপ সময়টা জানা আমার পাশে বেশি থাকে, নিশ্চয়ই সেটা সারা জীবন তুমি থাকবে। এবং আশা করি যে লুই এনরিকের জীবনে আর খারাপ সময় না আসুক, যথেষ্ট খারাপ সময় সে দেখে ফেলছে, বাকিটা জীবন সুখে শান্তিতে কাটুক। সবার জন্য প্রার্থনা থাকলো, সবাই ভালো থাকবেন।